স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ই ভ্যালি বিচ সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত ইস্যু নিয়ে। আমরা জানি করোনাকালীন এই সময়ে গোটা পৃথিবী যখন বিপর্যস্ত এবং এখনও কিন্তু অর্থনীতিতে এক ধরনের স্থবিরতা রয়েছে, একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন সবাই, কিন্তু সেটি কতটা টেকসই হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। বিশেষ করে কর্মসংস্থানের মতো বিষয় নিয়ে সারা বিশ্বে কিন্তু উদ্বেগ কাজ করছে এবং আমরা নতুন নতুন যে তথ্য দেখছি, যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্প্রতি তথ্য দিয়েছেন যে এই করোনার কারণে কিন্তু অটোমেশনের ফলে 8.5 কোটি লোকের চাকরি যেতে পারে সারা বিশ্বব্যাপী, এরকম একটি পরিসংখ্যান আমরা পেয়েছি। একই সাথে বিশ্বে নতুন এক বাস্তবতায় আসলে নতুন যে দক্ষতা প্রয়োজন সেটি কতটা রয়েছে তা নিয়েও আসলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কিন্তু একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশ করেছেন। এসব বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবেন আমাদের সঙ্গে বরাবরের মতোই দুজন অতিথি যুক্ত হচ্ছেন আজকে। শুরুতেই পরিচয় করে দিতে চাই, আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন একজন ব্যবসায়ী নেতা, ঢাকা চেম্বারের সভাপতি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জনাব শামস মাহমুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করব কর্মসংস্থান ও বাস্তবতা এই শিরোনামে। আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে আরও একজন অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আমরা জানি যে অর্থনীতিবিদ হিসেবে তিনি নিয়মিত এই বিষয়গুলো বিশ্লেষণ করে থাকেন, ডক্টর সাইমা হক বিদিশা আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন, অর্থনীতিবিদ। আমরা দুজনের সঙ্গে আজকে এই কর্মসংস্থান এবং আগামী দিনের যে নতুন বাস্তবতা, সেই বাস্তবতার সাথে আসলে কীভাবে খাপ খাওয়ানো যাবে এসব বিষয় নিয়ে তারা বিশ্লেষণ করবেন, আমরা কথা বলবো। তার আগে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত। বিশেষ করে আমরা সম্প্রতি দেখছি যে রাজস্ব আদায়ে এই করোনাকালীন সময়ে ভাটা পড়েছে। খুব সঙ্গত কারণেই কিন্তু রাজস্ব আদায়ে মন্থর গতি। এনবিআরের একদিকে উদ্বেগ রয়েছে, ব্যবসায়ীদেরও চাপ রয়েছে, সেক্ষেত্রে রাজস্ব নিয়ে আসলে আগামী দিনে দুশ্চিন্তা রয়েছে। এই বিষয় নিয়ে সুলতান আহমেদের একটি প্রতিবেদন রয়েছে, চলুন সেটি দেখে আসি। করোনার মধ্যেও 2020-21 অর্থ বছরে উচ্চাভিলাষী বাজেট ঘোষণা করে সরকার। অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল ঘোষিত সেই বাজেটের আকার 5,68,000 কোটি টাকা। বড় বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও ধরা হয় বড় করে, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে দেওয়া হয়েছে 3,30,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা। এই বাজেটের হাত ধরেই ইনশাআল্লাহ আমরা শীঘ্রই বড় লক্ষ্যমাত্রা নিয়ে চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে মোট রাজস্ব আদায় হয়েছে 14,756 কোটি টাকা। তার পরের মাস আগস্টে তা কিছুটা বেড়ে দাঁড়ায় 15,756 কোটি টাকায়। সবশেষ সেপ্টেম্বরে তা আরও বেড়ে দাঁড়ায় প্রায় 20,000 কোটিতে। সব মিলে প্রথম 3 মাসে আদায় হয়েছে 49,990 কোটি টাকা। এর আগের বছর একই সময়ে যা ছিল 48,017 কোটি টাকা। জুলাই সেপ্টেম্বর সময়ে রাজস্ব প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 4.11%। অর্থনীতিতে কার্যক্রম হয়তো একটু স্লো থাকবে, কিন্তু ওটা পুষিয়ে নেওয়ার জন্য আমার অর্থনীতিতে অনেক অনাদায়ী রেভিনিউ কিন্তু আছে। ব্যবসায়ীদের সাথে যত সহজভাবে রেভিনিউ আর্নিং এর পদ্ধতিতে যাওয়া যাবে তত উভয় পক্ষের জন্যই এটা ভালো। রাজস্ব আদায়ের অন্যতম শক্তির জায়গা রপ্তানিতে গতি ফেরা। তার উপর আসছে বড়দিনকে ঘিরে বড় অঙ্কের রপ্তানি হওয়ার কথা। যদিও ব্যবসায়ীরা বলছেন ইউরোপ আমেরিকায় করোনা পরিস্থিতির উন্নতি না হলে এবছর কাঙ্ক্ষিত রপ্তানি হবে না, সেক্ষেত্রে কমে যেতে পারে রাজস্ব আদায়ও। ইউরোপে এই করোনা প্রভাব এত বেড়েছে, সেখানে দোকানপাট খুলে রেখেছে কিন্তু লোকজনের সমাগম হচ্ছে না। যদি ক্রয়টা কমে যায় তাহলে আমাদের কাছ থেকে ডিমান্ড ওইরকম থাকবে না। ডিজিটালাইজেশনের উপর বিকল্প নাই এবং এনবিআর এর জনবলও অনেক কম আছে। তাদের জনবল বাড়াতে হবে এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তবে এই 3 মাসে অভ্যন্তরীণ খাতে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 1.19%। ভ্যাট আদায় বাড়াতে অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোদমে চালুর পরামর্শ বিশ্লেষকদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা আমাদের হাতে থাকা প্রতিবেদনটি দেখছিলাম, আলোচনায় ফিরতে চাই। আমরা আজকে আলোচনা করব, শুরুতেই বলেছি কর্মসংস্থান এবং বাস্তবতা এই শিরোনামে। আমাদের সঙ্গে এরই মধ্যে ডক্টর সাইমা হক বিদিশা, অর্থনীতিবিদ এবং অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়েছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আপনাকে দিয়ে শুরু করতে চাই, কেননা আমরা বিশ্বের নতুন বাস্তবতায় আমরা লক্ষ্য করছি যে নতুন দক্ষতা প্রয়োজন। এক দশকে আসলে আমরা উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীর সংখ্যা আমরা লক্ষ্য করেছি যে 3.6% কিন্তু বেড়েছে। এর পাশাপাশি আপনাকে যেটা বলার, যে এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে পূর্বাভাস দিচ্ছে যে 2025 সাল নাগাদ অটোমেশনের কারণে 8.5 কোটি চাকরি হারাতে পারে এই ধরনের সংখ্যা। তো এই ধরনের নতুন দক্ষতায় করোনাকালীন সময়ে বাংলাদেশের যেখানে 80 থেকে 90% কর্মী ঘর থেকে কাজ করতে অক্ষম, এই তথ্যও দিয়েছেন। সেই বাস্তবতায় আমাদের জন্য আসলে কি অপেক্ষা করছে?
ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আমরা যদি পুরো ব্যাপারটা এভাবে চিন্তা করি যে একটি বিষয় আমাদেরকে চিন্তা করতে হবে, সেটি হচ্ছে যে কোভিড-19 ছাড়া, কোভিড-19 কে বাদ দিয়ে কোভিড-19 এর আগেও যদি আমরা পরিস্থিতিটা বিবেচনা করি, তখন আমাদের এক ধরনের চ্যালেঞ্জ ছিল। কোভিড এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জগুলো, নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে এবং আমাদের যে এক্সিস্টিং চ্যালেঞ্জগুলো সেটা আরো বেশি জটিল আকার ধারণ করেছে। সুতরাং এই সবকিছুকে আমাদের মাথায় রাখতে হবে। মূলত আমাদের দেশের সাপেক্ষে যদি আমি বলি, আমাদের দেশের সাপেক্ষে অর্থনীতিতে একটা কাঠামোগত রূপান্তর ঘটেছে। অন্যান্য দেশের সাথে সাথে আমাদের দেশেও ঘটেছে। এই কাঠামোগত রূপান্তরের ফলে কৃষি ভিত্তিক থেকে আমরা কিন্তু সার্ভিস এবং ম্যানুফ্যাকচারিং ওরিয়েন্টেড কাজে কিন্তু আমরা চলে এসেছি, এবং এর সাথে সাথে আমাদের দেখেছি উৎপাদনে কিন্তু প্রযুক্তির ব্যবহার বেড়েছে এবং যান্ত্রিকীকরণ বেড়েছে। এই সমস্ত কিছুর সাথে সাথে এটা যদি আমি চিন্তা করি, যে আমি যদি চাহিদার দিকটা যদি চিন্তা করি, সুতরাং চাহিদার দিকে দিয়ে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আরো বেশি অভিজ্ঞ শ্রমিক, আরো বেশি দক্ষ শ্রমিক, এবং যারা যন্ত্রপাতি নিয়ে কাজ করতে পারে সেই ধরনের শ্রমিক দরকার। এবং শ্রমিককেও কিন্তু অনেক ক্ষেত্রে রিপ্লেস করেছে বিভিন্ন যান্ত্রিকীকরণ। কিন্তু অপরপক্ষে যদি আমরা তাকাই, সেটা হচ্ছে আমাদের শ্রমিকদের আসলে পরিস্থিতি কি। আমাদের শ্রমিকদের দিকে যদি আমরা তাকাই, সেটা দেখেছি সময়ের সাথে সাথে আমাদের পরিবর্তন ঠিকই হয়েছে, কিন্তু তারপরও যেটা ইতিবাচক দিকে, অর্থাৎ আমরা কিছুটা হলেও দক্ষতার দিকে গেছি, কিন্তু তারপরও যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু আসলে আমরা সার্বিকভাবে যদি আমরা দেখি, এখনো কিন্তু আমাদের অদক্ষ শ্রমিকের সংখ্যা, বা আমরা যদি বলি যে স্বল্প দক্ষ শ্রমিকের সংখ্যা, সেই সংখ্যাটা বেশি। এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে স্বল্প দক্ষ শ্রমিক থেকে আমরা মধ্যম দক্ষতা সম্পন্ন শ্রমিকে হয়তো গেছি, কিন্তু উচ্চ দক্ষতা সম্পন্ন শ্রমিকের কিন্তু সংখ্যা প্রপোর্শন কিন্তু এখনো অনেকই কম। সুতরাং সেই সার্বিক পরিস্থিতিতে আমরা যদি সময়ের সাথে সাথে আমাদের দক্ষতার ক্ষেত্রে আমরা যদি উচ্চ দক্ষ সম্পন্ন শ্রমিক এবং বিশেষ করে স্পেশালাইজড যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোর সাথে সাথে আমাদের শ্রমিকদের দক্ষতার পরিবর্তনটা করা দরকার। এবং আমাদের যেটা দেখা দরকার, এর সাথে সাথে যেটা কোভিড-19 এর ফলে যেটা হচ্ছে, আমরা দেখছি যে স্পর্শবিহীন কাজের কিন্তু গুরুত্বটা বেড়ে যাচ্ছে। এখন যখনই আমাদের স্পর্শবিহীন কাজের গুরুত্ব বাড়ছে, তখনই কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এই ধরনের কাজ মানেই হচ্ছে যে এখানে কিছু অটোমেশন, এবং এখানে যারা যদি শ্রমিকরা, অনেক ক্ষেত্রেই হয়তো প্রযুক্তি সেটাকে শ্রমিকদেরকে রিপ্লেস করবে, কিন্তু তারপরে যদি শ্রমিকরা থাকে তাদেরকে কিন্তু আসলে সেই ধরনের দক্ষতা দিয়ে ওই ধরনের কাজের সাথে উপযোগী করে তুলতে হবে। আমরা চতুর্থ শিল্প বিপ্লবের কথা যখন বলি, আমরা কোভিড এর আগে যে বিষয়টা ছিল, তখন আমাদের মনে হচ্ছিল যে একটা বলা যেতে পারে একটা প্রিপারেশন টাইম আছে, কিন্তু কোভিড এর ফলে যেটা হচ্ছে যে যেহেতু ফিজিক্যাল ডিস্টেন্সিংটা এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, এখন কিন্তু আমরা দেখছি যে রোবোটিক্সটা এবং রোবট দিয়ে কাজ করানো, অটোমেশনটা আমরা খুব সহজেই যদি দেখি যে আমরা এখন এটিএম মেশিনটা ব্যবহার করছি, বেশি বিকাশ ব্যবহার করছি, নগদ ব্যবহার করছি, তো এই বিষয়গুলো কিন্তু এই প্রিপারেশন টাইমটা কিন্তু কমে এসছে। সুতরাং এখন আমাদের চিন্তা করতে হবে খুব দ্রুত কিভাবে আমরা আমাদের শ্রমিকদের মধ্যে দক্ষতাটা তৈরি করতে পারবো, এবং দক্ষতা তৈরি করলে হবে না, আমাদের স্পেশালাইজড যে দক্ষতা সেই দিকে আমাদের নজরটা দিতে হবে। নিশ্চয়ই অনেক চমৎকার বিশ্লেষণ করেছেন। আমরা আসলে সত্যিকার অর্থেই নতুন একটি বাস্তবতার মুখোমুখি, আমাদের মতো উন্নয়নশীল দেশ বিশেষ করে। আমরা জনাব শামস মাহমুদ আপনার কাছে ফিরতে চাই। আপনাকে যে প্রশ্নটি করার একই সম্পূরক প্রশ্ন, যে এই যে করোনাকালীন বাস্তবতায়, এই বাস্তবতায় আমরা দেখছি যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে তথ্য দিয়েছে, সেখানে কিন্তু উন্নত অনেক দেশ, সুইজারল্যান্ডের মতো দেশও কিন্তু বলছে যে তারা 60% মাত্র ঘর থেকে কাজ করতে সক্ষম। অর্থাৎ এই আমরা যে বলছি যে অনলাইন দক্ষতা বাড়ানো এবং ঘরে বসে কাজ করা, সেটি কিন্তু আমাদের মতো দেশের পক্ষে একটু দুঃসাধ্য বটে। তো আগামী দিনে এই কর্মসংস্থান, একদিকে এখনও করোনা সংক্রমণ থেকে আমরা আশঙ্কামুক্ত নই, তো আগামীর কর্মসংস্থানের ভবিষ্যৎ আসলে কি দাঁড়াচ্ছে? আমরা নতুন করে কি কর্মসংস্থান তৈরি করতে পারবো? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত ডক্টর সায়মা খুব সুন্দর করে বিশ্লেষণ করেছে, ওনাকে ধন্যবাদ জানাই এটার জন্য। আর আরেকটা জিনিস হলো কি, দেখেন আমাদের বাস্তবতাটা কি, যখনই কোনো ব্যবসা প্রতিষ্ঠান যখন কোনো সংকট আসে, তখন আমরা কিন্তু স্ট্রিমলাইন করি, আমাদের রিসোর্স মোবিলাইজেশন করি যে কত কম লোক দিয়ে কাজটা বেশি আদায় করা যায়। এটাই কিন্তু নর্মাল একটা নেচার, বিজনেসের একটা নেচার এটা। তো এই দিক দিয়ে যেটা হচ্ছে যে আমরা যখন করোনা শুরু হলো, তখন কিন্তু একটা আশঙ্কা ছিল যে ধরেন আমরা ম্যানুফ্যাকচারিং যে স্ট্রেংথ বাংলাদেশের, আরএমজি বলেন, টেক্সটাইল বলেন, তারপরে আমাদের গ্রামীণ অর্থনীতিতে অনেক ক্লাস্টার বেসড ইকোনমি আছে,
ওনারা সবাই কিন্তু এফেক্টেড হয়ে আমরা যেটা ভেবেছিলাম যে সবকিছু বন্ধ হয়ে যাবে, কিন্তু সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। ওটার জন্য যেটা হয়েছে যে স্টেবিলাইজ হয়েছে, এখন আমরা দেখছি মোটামুটি স্টেবিলাইজ হয়েছে। আর আগে আমরা যদি পিছিয়ে তাকাই, আমরা কিন্তু জানি যে সরকার কিন্তু এনএসডিআর মতন অথরিটি ক্রিয়েট করেছে, যেখানে স্কিল ডেভেলপমেন্ট, তারপরে রিস্কিলিং, আপস্কিলিং, তারপরে আপনার কারিগরি শিক্ষা, এগুলো দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আমরা কিন্তু এটা আগে থেকে করছি এটা। কিন্তু এখন যেটা হয়েছে যে আমাদের আপনি যে ওই মানে ওয়ার্ক ফ্রম হোমের যে জিনিসটা বললেন, এটা কিন্তু খালি মানে আমার কাছে একটা কম্পিউটার থাকতেই হবে না, এখানে অনেক কিছু আছে, এখানে স্কিল সেটের ব্যাপার আছে। আর এখানে আমাদের যে ডিভাইড, টেকনোলজিক্যাল ডিভাইড, যেমন তারপর আমাদের যে আর্থিক যে বৈষম্য যেটা আছে, যেটা যে ডিসপ্যারিটি, এগুলো কিন্তু এখানে চলে আসে। কারণ আপনি কাদেরকে ধরেন অনলাইন বেস যদি আমি সবকিছু করি, হ্যাঁ, কারা এখানে আসবে? যাদের কাছে একটা ল্যাপটপ আছে, একটা সেলফোন আছে, যাদের একটা ডাটা প্যাকেজ কিনতে পারে। কারণ ডাটা প্যাকেজ এখানে কিন্তু একটা বড় একটা জিনিস। কারণ আমার যে অ্যাভারেজ ইনকাম, একটা বাংলাদেশের একটা নর্মাল ফ্যামিলি যে অ্যাভারেজ ইনকাম, এটা কিন্তু অলমোস্ট 10% কস্ট ইজ দ্য ডাটা প্যাকেজ। তো ওনারা কি 10% খরচ করে, ব্যয় করে ডাটা প্যাকেজ নিয়ে অনলাইন যাবে? তো এইসব জিনিস এখানে চলে আসে। আর এখানে আরেকটা জিনিস আছে যে আমরা যেভাবে আশঙ্কা করছিলাম যে চাকরি হারাবে মানুষ, ওইভাবে কিন্তু হয়নি। আপনি যে সেপ্টেম্বরের পরিসংখ্যান দেখেন ইন্ডিয়ার থেকে, ওখানে অগস্ট মাসে মনে হয়েছিল 1000 নতুন কোম্পানি নিবন্ধন হয়েছিল, সেপ্টেম্বর মাসে কিন্তু ওটা 1600 দিকে যাচ্ছে। তো ওটাই কিন্তু দেখাচ্ছে যে এখানে নতুন উদ্যোগ ক্রিয়েট হচ্ছে, নতুন অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। আর আরেকটা জিনিস হলো যে আমাদের যেটা আছে এখন সামনের দিকে, অটোমেশন একটা জিনিস। অটোমেশন কিন্তু একটা জিনিস কি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আরএমজি যেটা মেইন হাব, আমাদের এক্সপোর্ট সেক্টরের মেইন হাব, ওখানে কিন্তু অটোমেশন অলরেডি চলে আসছে। আমরা কিন্তু অনেক অ্যাডভান্স মেশিনারি ইউজ করি, ওখানে মানুষের সংখ্যা অনেক কমিয়ে দিয়েছে আমরা, মোর এফিশিয়েন্ট হয়েছে। ওটার জন্য কিন্তু বাংলাদেশের একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে গ্লোবালি, যেই জন্য বাইরের থেকে বাংলাদেশে অর্ডার গুলো আসছে। আর আরেকটা হলো সরকার কিন্তু ইতিমধ্যে যেমন স্পেশাল ইকোনমিক জোন ডেভেলপ করছে, নতুন অনেক কিছু চিন্তা করছে, যেমন অটোমোবাইল পলিসি ওনারা নিচ্ছে এই মাসে, ওটা সামনের মাসে ইনশাল্লাহ তো হবে। তো হলে তখন এই যে অটোমোবাইল স্কিল, এই সেটগুলো আসবে। আর আরেকটা জিনিস হলো যে কোভিড এর পরিপ্রেক্ষিতে যেমন কতগুলো জিনিস আমরা আগে সবসময় কথা বলতাম কিন্তু বিশেষ করে নজর দিই নাই, যেমন আপনার আউটসোর্সিং এর যে বিজনেস, যেটা এখানে কিন্তু একটা জিনিস যে যার স্কিল সেট নেই, যে মানুষটার কোনো স্কিল সেট নেই, উনি কিন্তু একটা কাগজ নিয়ে স্ক্যান করতে পারে। ওনার কোনো স্কিল সেট এখানে প্রয়োজনের মানে ওনার কোনো শিক্ষাও লাগবে না, কিছু লাগবে না, একজন মানে নিম্ন শিক্ষিত লোকও কিন্তু কাজটা করতে পারে। তো দেয়ার আর অপরচুনিটিস, এরকম নতুন অ্যাভিনিউ কিন্তু খুলছে আমাদের সামনে। তারপরে ধরেন আপনার হেলথ কেয়ার সেক্টরও আমি বলবো যে যেমন ওই ডাটা কালেকশনও কিন্তু আমরা ইউজ করতে পারি, ডাটা কালেকশন ইউজ করতে পারি। তো নতুন অ্যাভিনিউ আছে, আমাদের সমস্যা আছে, কিন্তু এই সামনের দিকে কেমনে এগোবো, এই নতুন এই অপরচুনিটি গুলো নিয়ে আমাদের কাজ করতে লাগবে। জি, জনাব শামস মাহমুদ, নিশ্চয়ই আপনি আপনার মন্তব্য এবং বিশ্লেষণ আমরা আরও শুনবো। ডক্টর সাইমা হক বিদিশা, আপনারা দুজনে আমাদের সঙ্গে থাকুন, আমরা ফিরে এসে আরও কথা বলবো, আমাদের বিরতি নিতে হবে। দর্শক, ইভ্যালি বীজ সংলাপে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইভ্যালি বীজ সংলাপে। আমরা আজকে কথা বলছি কর্মসংস্থান ও বাস্তবতা এই শিরোনামে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট জনাব শামস মাহমুদ এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ ডক্টর সাইমা হক বিদিশা। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। কর্মসংস্থান এবং বাস্তবতা, এই আলোচনায় আপনারা অনেকগুলো বিশ্লেষণ করছিলেন বিরতির আগে। ডক্টর সাইমা হক বিদিশা, আপনাকে দিয়ে আপনার কাছে আবারও আসতে চাই। নতুন নতুন যে দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে যে নতুন কর্মকৌশল আসলে আমাদের প্রয়োজন, তার কোনো সন্দেহ নেই, অবকাশ নেই, নিশ্চয়ই সেটি করতে হবে। কিন্তু আমরা অভ্যন্তরীণ অর্থনীতির কথা যদি বলি এবং বিশ্ব অর্থনীতি, আমরা দেখছিলাম যে করোনার ধাক্কা কাটিয়ে একটু একটু করে চাঙ্গা হচ্ছিল, কিন্তু এখন আবার নতুন করে সেকেন্ড ওয়েভ বা অন্যান্য কারণে যে নতুন করে যে ঝুঁকি, সেই ঝুঁকির জন্য আসলে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে সেই ঝুঁকিটা এখনও উচ্চমাত্রায় রয়েছে কিনা, বা বিশ্ব অর্থনীতি আসলেই কি গতি পাবে কিনা?
আসলে এই বিষয়টাতে আসলে সময়ই বলে দেবে উত্তর। আমার মনে হয় আমাদের দিক থেকে আমাদের যেটা চিন্তা করা উচিত, দুটো জিনিস চিন্তা করা উচিত। আমরা আসলে সবচেয়ে খারাপ কি পরিস্থিতি হতে পারে সেটার জন্য আমাদেরকে কিন্তু নিজেদের প্রস্তুত থাকতে হবে। যদি সেটা না হয় সেটা অবশ্যই ভালো কথা, একটা ইতিবাচক দিক, কিন্তু আমাদের প্রস্তুতিটা কিন্তু আমাদের নিতে হবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেহেতু একটা অনিশ্চয়তা আছে আমাদের রপ্তানির ক্ষেত্রে, আমাদের প্রবাসী শ্রমিকদের আয়ের ক্ষেত্রে, সেই কারণে আমাদের চিন্তা করতে হবে আমাদের অভ্যন্তরীণ যে সম্পদ যেটা রয়েছে, অভ্যন্তরীণ যে চাহিদা রয়েছে সেটাকে চাঙ্গা করে বা সেটাকে মাধ্যমে আমরা কিভাবে আমাদের প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান এবং সাধারণ মানুষের অবস্থার উন্নতি করতে পারি। অবশ্যই আমাদের রপ্তানি এবং রেমিটেন্সের বিষয়টা অবশ্যই তো আমাদের দুটো গুরুত্বপূর্ণ ড্রাইভার, কিন্তু তারপরে আমাদের মাথায় রাখতে হবে যে সেটা ছাড়া অন্যান্য দিকে আমাদের অভ্যন্তরীণ দিক দিয়ে আমরা কিভাবে কিছুটা হলেও কম্পেনসেট করতে পারি যদি আমরা একটা খারাপ অবস্থার সম্মুখীন হই। এখন এক্ষেত্রে যেটা খুব ছোট ছোট কয়েকটা বিষয় যদি বলি, আমাদের যেটা মনে রাখতে হবে, যদি রপ্তানির ক্ষেত্রে বলি, অনিশ্চয়তা আছে, তবে আমাদের এখন আমরা যেটা করতে পারি একটা হচ্ছে যে আমাদের যে লিড টাইম গুলো সেগুলো আমাদের কমিয়ে যে দ্বিতীয় ওয়েভের আসার আগে বা দ্বিতীয় ওয়েভের খুব খারাপ অবস্থায় যাওয়ার আগে আমরা যতটুকু সম্ভব আমাদের এখানে, আমরা জানি কিন্তু আমাদের একটা বড় কিন্তু কালক্ষেপণ ঘটে, একটা টাইম ল্যাগ আছে, সেটাকে আমরা যতটা কমানো যায় ততটা কমিয়ে আমরা যদি আমাদের পণ্যগুলোকে শিপমেন্টের ব্যাপারে যদি আরেকটু এফিসিয়েন্সি রাখতে পারি, সেটা একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে। দ্বিতীয় আমাদের চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে বায়ারদের সাথে আসলে নেগোসিয়েশন, বিভিন্ন ডিল, কথাবার্তা এগুলো কিন্তু শুরু করে দিতে হবে এবং দেখতে হবে যে যাতে আমাদের স্বার্থটা আমরা কিছুটা হলেও রক্ষা করতে পারি। অবশ্যই তারা তো তাদের নিজেদের বিষয়টি চিন্তা করবে, কিন্তু তারপর আমাদের দিক থেকে আমাদের কিন্তু এই নেগোসিয়েশনটা করতে হবে। ডক্টর সাইমা, একটি সম্পূরক প্রশ্ন, যে কর্মসংস্থানের বাস্তবতা নিয়ে আপনি বিরতির আগে অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলছিলেন, আমাদের আসলে অনেক রকম প্রস্তুতি নিতে হবে, কিন্তু সত্যিকার অর্থেই আগামী দিনে কর্মসংস্থান তৈরি করার জন্য আমাদের প্রস্তুতি কি হওয়া উচিত, সেই দিকগুলোতে আসলে সরকার কতটা নজর দিচ্ছে? এটা তো বিশ্বব্যাপী একটি উদ্বেগের বিষয়। আমরা যদি একেবারে কোভিড এর কথাকেও যদি বাদ দিই, আমাদের একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, যে কথাটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা হচ্ছে যে আমাদের শ্রম বাজারের মধ্যে কিন্তু একটা ফারাক হয়েছে, একটা কিন্তু মিসম্যাচ রয়েছে। এই বিষয়টা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, যে কারণে আমরা শিক্ষিত বেকার দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের প্রশিক্ষণ কেন্দ্রগুলো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে শ্রম বাজারের যে চাহিদা সে অনুযায়ী তাদেরকে গড়ে তুলতে হবে। এটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। এটার জন্য কিন্তু খুব বেশি গুরুত্ব কিন্তু দেওয়া হয় না। এটা তার শুধু ডিগ্রি পেলেই হয় না, সেই ডিগ্রিটা কাজে লাগছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ। এটার জন্য শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাটা গুরুত্বপূর্ণ। কারিগরি শিক্ষার বিষয়ে একটা সোশ্যাল স্টিগমা কাজ করে, এই সোশ্যাল স্টিগমাটাকে আমরা কিভাবে দূর করে কিভাবে মেইন স্ট্রিমের মধ্যে নিয়ে আসবো সেটা আমাদের চিন্তা করার বিষয় রয়েছে। এটা ছাড়া সেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের ই কমার্স এবং আধুনিক যে তথ্য প্রযুক্তিগত বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যে প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আধুনিক করতে হবে, প্রশিক্ষণের যে সার্টিফিকেশনটা সেটাকে আধুনিক হতে হবে, এবং এই বিষয়গুলোতে নতুন ভাবে এই বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ, এবং এগুলোর সাথে সাথে ইন্টার্নশিপ বা কর্মসংস্থানের ব্যবস্থা সেটাকেও কিন্তু জুড়ে দেওয়ার একটা চেষ্টা করতে হবে। তরুণদেরকে কিভাবে আমরা তাদেরকে সবচেয়ে সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা কিভাবে অর্জন করতে পারবো, সেগুলো আমাদের আসলে মূল লক্ষ্য। নিশ্চয়ই। ডক্টর সাইমা, আপনার কাছে আবারও ফিরবো। আমরা জনাব শামস মাহমুদের কাছে জানতে চাইবো যে ব্যবসায়ী হিসেবে কি মনে করছেন, যে আমরা তো কর্মসংস্থানের ঝুঁকি দেখছি, এটা বিশ্বব্যাপী ঝুঁকি, বাংলাদেশেও সেই ঝুঁকি রয়েছে, সেই উদ্বেগের কথা আমরা আলোচনায় জানছিলাম আপনাদের মাধ্যমে, কিন্তু যেটি আপনার কাছে জানা, যে অভ্যন্তরীণ অর্থনীতি নতুন করে কোনো রকম ব্যবসায়ী হিসেবে কি দেখছেন, যে চাপের মুখে পড়ছে কিনা? যদিও আমরা বলছিলাম যে একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল বিভিন্ন খাত। জি, কামরুজ্জামান ভাই, এখানে দুটো জিনিস আছে। একটা হলো যে আমাদের এগ্রিকালচার সাপ্লাই চেইনে কৃষি জাতীয় যে ইয়ের সাথে যারা নিয়োজিত, ওইটা একটা ব্যবসা, ওনারা একটা সাপ্লাই চেইনের সাথে কাজ করে, ওটার জন্যই কিন্তু আমরা অত এফেক্ট দেখতে পাচ্ছি না, যে ধরেন জব লস, তারপরে এইসব জিনিসে। কিন্তু একদিকে যেটা আছে এন্টারপ্রেনিয়রশিপ, এখন এখানে যেটা আছে, যেটা ছোট ছোট যে ব্যবসা প্রতিষ্ঠান যারা থাকে, আপনার অভ্যন্তরীণ অর্থনীতিতে কিন্তু 4টা বিশেষ দিন ব্যবসাগুলোকে চাঙ্গা করে, মানে ওই চাকাটা চালায়। একটা হলো যে পয়লা বৈশাখ, তারপর 2টা ঈদের দিন, তারপরে দুর্গাপূজা। তো এই 4টা দিন থাকে। এই বছর কিন্তু আমার অনেকটা ক্ষেত্রে ধরেন আমরা পয়লা বৈশাখে ওনারা কোনো ব্যবসা করতে পারেনি, একটা ঈদে কোনো ব্যবসা করতে পারেনি, রোজার ঈদের ব্যবসা হয়নি, কোরবানি ঈদে কিছুটা হয়েছে, দুর্গাপূজা কিন্তু সীমিত আকারে হয়েছে।
তো এখন কিন্তু এই সামনের বছরের দিকে ওরা তাকিয়ে থাকবে। তো এই বছর যে ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু বড় ব্যবসার জন্য যেরকম ইম্পর্টেন্ট, ছোট ব্যবসায়ীদের জন্য একইভাবে ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা কেমনে করে এইটার এফেক্টটা কি হবে, এটা কিন্তু আমরা দেখতে লাগবে, 1 নম্বর। আর 2 নম্বর হলো যে আপনার যে স্টিমুলাস প্যাকেজটা দিয়েছিল সরকার, এটা ছিল টু স্টেবিলাইজ দ্য ইকোনমি। এটা ছিল টু স্টেবিলাইজ দ্য ইকোনমি। আমফান হলো, করোনা হলো, ফ্লাডিং হলো, সবকিছু হওয়ার পরও যাতে ইকোনমি যাতে ধাক্কা না খায়, ওটার জন্য দেওয়া হয়েছে। এন্ড গভর্নমেন্ট হ্যাজ বিন সাকসেসফুল। এটাতে সাকসেসফুল হয়েছে অনেক ক্ষেত্রে, কারণ ইনফ্লেশন ইজ আন্ডার কন্ট্রোল। যেটা ভয় পাচ্ছিলাম যে ইনফ্লেশনের এফেক্ট আসবে নাকি আমাদের, এন্ড এক্সপোর্ট সেক্টরকে এটা সাপোর্ট করেছে। কিন্তু ইন্টারনাল ইয়ের জন্য যে 20,000 কোটি টাকা যে প্রণোদন দিয়েছেন, আমরা সবাই জানি যে এটার বাস্তবায়ন যেভাবে আশা করেছিলাম আমরা ওইভাবে হয়নি। তো এইটার কারণে যেটা হচ্ছে যে ছোট ছোট যে ব্যবসায়ী যারা আসলে অভ্যন্তরীণ অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে, এনারা এটাতে ডাইরেক্টলি এফেক্টেড করছে। আর এখানে একটা জিনিস কিন্তু আমাদের উল্লেখ করতে লাগবে যে ওমেন এম্পাওয়ারমেন্ট, নারীদের আমাদের অর্থনীতিতে, অভ্যন্তরীণ অর্থনীতিতে কিন্তু নারীরা একটা বড় একটা ভূমিকা রাখে। ওনারা কিন্তু ধরেন ওই জমানো টাকা দিয়ে ছোট ছোট ব্যবসা করে থাকে গ্রামে গঞ্জে, তারপরে এইসব জায়গায়। তো ওনাদেরকে যদি এখন সাপোর্টটা না দেওয়া হয়, আমাদের যে অ্যাডভান্সমেন্টও হয়েছে ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে, এখানেও কিন্তু একটা বাধাগ্রস্ত হবে। তো এগুলো সবকিছু বিবেচনা করে, তারপর নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন বলেন আপনি, সবকিছু বিবেচনা করে আমরা মনে করছি যে ওই প্রথম ফেজে আমরা জানতাম না যে কি হবে। থিওরিটিক্যাল চিন্তা করে আমরা কিন্তু কিছু মেজার নিয়েছিলাম যেটা কাজ করেছে। এখন যেমন কিছু ডাটা আমরা যদি এখন সার্ভে করি, অনেক ডাটা বের হয়ে আসবে। ওটার অনুযায়ী কিন্তু এখন এসেছে যে আমাদের অভ্যন্তরীণ অর্থনীতি এইটাকে কিভাবে গতিশীল করা যায়, রিএনার্জাইজ করা যায়, ওটার জন্য সেকেন্ড স্টিমুলাস প্যাকেজ আমাদের কিন্তু লাগবে, স্পেশালি কেটার টুয়ার্ডস এমএসএমইজ আমি বলবো। কারণ জব ক্রিয়েশন কিন্তু এমএসএমই রাই করে। এই ইনফর্মাল সেক্টরে যারা কাজ করে, এটা কিন্তু এমএসএমই রা করে, এটা কিন্তু বড় বড় কোম্পানিরা কিন্তু করে না, এটা কিন্তু ওনারাই করে। তারপরে ধরেন ওভারঅল বাংলাদেশের যে এমপ্লয়মেন্ট জেনারেশন, এটা কিন্তু এমএসএমই রাই করে, ক্লাস্টার বেসড ইকোনমি বলেন, বলেন, সবাই করছে। তো এই দিকে আমাদের বিশেষ করে নজর দিতে লাগবে। নিশ্চয়ই এটি আমাদের জন্য অর্থনীতির প্রাণ সঞ্চারী খাত। এসএমইর কথা বলা হয় সবসময়, যদিও আমরা নানান রকম বিপত্তি দেখেছি ঋণ পাওয়ার ক্ষেত্রে। আপনারা দুজনে আমাদের সঙ্গে থাকুন, আমরা আরেকটা বিরতিতে যেতে চাই এই পর্যায়ে। আমাদের কর্মসংস্থান এবং বাস্তবতা এই শিরোনামে আমরা আলোচনা করব। আমরা ছোট্ট একটা বিরতি থেকে ফিরছি। দর্শক, আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইভ্যালি বিচ সংলাপ। আমরা কথা বলছি কর্মসংস্থান এবং বাস্তবতা এই শিরোনামে। আমাদের সঙ্গে দুজন অতিথি বিশ্লেষণ করছেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছে। সংক্ষেপে ডক্টর সাইমা হক বিদিশা, আপনার কাছে জানতে চাইবো যে আমরা একদিকে যখন দেখছি যে সরকারের পরিসংখ্যানে যে মাত্র দেশে 27 লাখ বেকার, বিবিএসের তথ্যে সেটি আমরা দেখেছি যে এখন করোনার আগে সেটি 27 লাখ থাকলেও 10 গুণ কিন্তু বেড়েছে এপ্রিল থেকে জুলাই সময়ে বেকারত্ব। এটা আবার বিবিএসও পরবর্তীতে জানিয়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে 25% বেকার, আইএলওর এক প্রতিবেদনে উঠে এসেছে। তো সার্বিকভাবে আমরা দেখছি যে একদিকে এই ধরনের বেকারত্ব, কর্মসংস্থান নিয়ে উদ্বেগ আমাদের মধ্যে, আবার সরকার প্রবৃদ্ধি নিয়ে বেশ সন্তোষ প্রকাশ করছেন, অর্থাৎ প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু আমরা কর্মসংস্থান খুঁজে পাচ্ছি না। এই যে কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি, এটি নিয়ে ডক্টর সাইমা হক বিদিশা আপনার মূল্যায়ন জানতে চাই। আমার মনে হয় আমাদেরকে এখন যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে প্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা কিন্তু একটা কোভিড এর আগের অবস্থা যদি বিবেচনা করি, আমরা কিন্তু একটা মোটামুটি ভাবে সন্তোষজনক অবস্থায় এসেছি। কিন্তু যে বিষয়টি সেটি হচ্ছে যে এই প্রবৃদ্ধির সুফলটা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাব কিভাবে, এবং সেটার কথা যদি আমরা বলি, সেটার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম কিন্তু আসলে কর্মসংস্থান তৈরি করা, যাতে করে প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায়। এখন সেই দিকে আসলে আমাদের যদি জোর দেওয়ার বিষয় থাকে, তাহলে আমরা যেটা বলি যে বিভিন্ন ইন্ডিকেটর, বিভিন্ন গাণিতিক মডেলই কিন্তু যেটা দেখাচ্ছে যে আমরা কিন্তু সেইভাবে কিন্তু প্রবৃদ্ধির সুফল কর্মসংস্থানের ক্ষেত্রে রিফ্লেক্টেড হয়নি। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে সমস্যাগুলো কোথায় এবং সেটার জন্য সমাধান কি কি। কিছু কিছু সমস্যার কথা একটু আগে আমরা বারবারই আলোচনা করলাম, সেটা হচ্ছে কোভিড ছাড়াও কিন্তু আমাদের বেশ কিছু সমস্যা ছিল। একটি সমস্যা কিন্তু আছে যে নারীরা যারা রয়েছে তারা কিন্তু শ্রমবাজারে নেই একটা বড় অংশ, এবং আমরা যখন বলে থাকি সেটা হচ্ছে তরুণ জনশক্তির কথাই যখন আমরা বারবার বলছি, তরুণ জনশক্তির মধ্যে 9% মতো 29% মতো তরুণ জনশক্তি, তারা কিন্তু নট ইন এমপ্লয়মেন্ট, এডুকেশন অর ট্রেনিং, কোনো কিছুতেই তারা নেই।
তাহলে এই তরুণের মধ্যে একটা বড় অংশই হচ্ছে নারীরা। তাহলে আমরা তরুণ নারী যারা রয়েছে তাদেরকে শ্রমবাজারে আসার ব্যাপারে বিভিন্ন ধরনের যে কাঠামোগত কিছু সমস্যা রয়েছে, তার মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে যে ডে কেয়ার সেন্টার তৈরি, এই ধরনের বিভিন্ন বিষয় রয়েছে যে তাদের এই বিভিন্ন কাজের ভারগুলোকে লাঘব করা, এই বিষয়গুলো যেমন রয়েছে, এটা যেমন একদিকে চিন্তা করতে হবে। আরেকটা হচ্ছে সার্বিকভাবে আমাদের যেটা চিন্তা করতে হবে, বারবার আমরা যেটা বলছি সেটা হচ্ছে ওই দক্ষতার সমন্বয়হীনতার বিষয়টা আমাদের চিন্তা করতে হবে, এবং সেটার বিষয়ে একটু আগেই তো আমরা বললাম। আর সেটার সাথে সাথে আমরা যদি একটু স্পেসিফিক্যালি বলি, সেটা হচ্ছে যে আমাদের আসলে কোন ভাবে আমরা চিন্তা করবো, আমরা কোন ভাবে আগাবো। একটা হচ্ছে যে আমরা একেবারে উচ্চ দক্ষতা সম্পন্ন কিছু কর্মী বা কিছু মানুষ তৈরি করতে পারি, তাদের জন্য ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স এবং হাই স্কিল ডেভেলপমেন্ট, সেগুলোতে যেমন আমাদের জোর দিতে হবে। কিন্তু এই ধরনের স্কিল যারা তৈরি করছে তাদেরকে আমরা কাজে লাগাবো কিভাবে, সেই কাজে লাগানোর কিন্তু জায়গা রয়েছে, সেই জায়গাটাকে খুঁজে বের করতে হবে এবং সেই বিষয়টাকে কিন্তু তাদেরকে আসলে শ্রমবাজারে ব্যবহার করাটা, সঠিকভাবে ব্যবহার করা, সেটা যেমন করতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে যে কিছু কিছু আরেকটু মধ্যম আকারের স্কিল, যেগুলো হচ্ছে মেশিন অপারেটিং, মেশিন অ্যাসেম্বলিং, আইটি, স্মল স্কেল আইটি স্কিল, এই ধরনের বিষয়গুলো, সেগুলোতে আবার স্কিল তৈরি করার বিষয়টা আছে। এবং সেটার জন্য কিন্তু আমরা কিন্তু আবার আমাদের বিভিন্ন টেকনিক্যাল আর ভোকেশনাল এডুকেশন যেগুলো আছে সেগুলোকে যদি আমরা একটু স্ট্রিমলাইন করতে পারি, সেটা আছে। এবং তৃতীয় হচ্ছে যে তরুণদেরকে আমরা বিপণন এবং কৃষিভিত্তিক যে বাণিজ্যিকীকরণ, সেই বিষয়ে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। সেখানে গ্রামীণ তরুণদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে এবং এগুলোর জন্য প্রশিক্ষণ যেমন দরকার, তথ্য যেমন দরকার, সেটার সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে যে একটা আমরা যদি স্বনিয়োজিত কাজে তাদেরকে লাগাতে চাই, তাহলে তাদের জন্য কিন্তু পুঁজিটা দরকার। এবং পুঁজির ক্ষেত্রে একটু আগে যিনি আমার আরেকজন বক্তা যিনি রয়েছেন, যিনি বিভিন্ন সমস্যার কথা বলেন, সেগুলোর ক্ষেত্রে আমাদের বর্তমানে কোভিডের ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো মোকাবেলা করার কিন্তু একটা নতুন একটা চ্যালেঞ্জ কিন্তু রয়েছে। নিশ্চয়ই অনেক চমৎকার বিশ্লেষণ করেছেন। এটি নিশ্চয়ই কর্তৃপক্ষ চিন্তা করবেন, সরকার বিবেচনা করবেন, কেননা আমাদের যে প্রবৃদ্ধির সুফল সেটি আসলে এটি সবসময় অর্থনীতিবিদরা বলে থাকেন যে সাধারণ মানুষ পর্যন্ত তৃণমূলে কিন্তু সেটির সুফল আসলে মিলে না বা পৌঁছায় না। জনাব শামস মাহমুদ, আপনার কাছে ফিরতে চাই, একই সম্পূরক প্রশ্ন। সব মিলে আমরা আমাদের দেশে আমরা সরকার বলছেন যে আমাদের প্রবৃদ্ধি বাড়ছে, প্রবৃদ্ধি নিয়ে আমরা দক্ষিণ এশিয়ায় খুব ভালো অবস্থানে রয়েছি। তো এই প্রবৃদ্ধি দিয়ে আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা যদি সাধারণ মানুষের কাজের সুযোগ না থাকে, শেষ পর্যন্ত তারা যদি তাদের রুটি রুজির বা কর্মসংস্থানের জায়গাটি নিশ্চিত করতে না পারে, সেই জায়গাটি নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাইবো জনাব শামস মাহমুদ। এখানে আমি জাস্ট সাপ্লিমেন্ট করব, ডক্টর সাইমা যে কথাটা বলেছেন উনি রাইটলি পয়েন্ট আউট করেছেন এখানে যে আমাদের গ্রোথ রেট ইজ নট এভরিথিং। আমার যদি ইনক্লুসিভ ভাবে সবার কাছে যদি আমার ওটার এফেক্টটা না যায়, আমার গ্রোথ করে কোনো লাভ নেই। তো এখানে কর্মসংস্থান এখানে সবার আগে চলে আসে, কারণ আমি যদি না খেয়ে থাকি আর আমার যদি গ্রোথ রেট ধরেন 20 যদি হয়, 20% হয়, এটা আমার কাছে কোনো কিছু হবে না। নিশ্চয়ই সাধারণ নাগরিকের কাছে সেটি অর্থহীন হবে। যে এখানে একটা জিনিস আছে কি, যে আমরা যখন স্কিল সেট নিয়ে কথা বলছি, এখানে একটা জিনিস আমরা কিন্তু অনেক বছর ধরে এটা বলে আসছি, কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশে কিন্তু এখন এটা হয়নি। ওটা হলো যে আমরা এফডিআই কথা বলি একদিকে, এফডিআই যখন আমরা বলি তখন আমরা কিন্তু এই আপনার জব ক্রিয়েশনের কথা বলি, যে কর্মসংস্থান তৈরি হবে, কিন্তু স্কিলড যে ম্যান পাওয়ার, স্কিল সেট ডেভেলপ যেটা আছে, এটা কিন্তু অনলি পসিবল যদি আমার এসএমইর সাথে লিঙ্কেজ পলিসি থাকে উইথ এফডিআই। এটা কিন্তু আমাদের অতি জরুরি এখনই সময়। অনেক আমরা এটা নিয়ে অনেকবার কথা বলছি, অনেক বছর ধরে কথা বলছি, কিন্তু এখনো আনফরচুনেটলি এটা আমরা প্রতিফলন দেখতে পারিনি। এটা কি জন্য ইম্পর্টেন্ট আমি বলি, কারণ আমাদের এখানে ইকোনমিক জোন গুলো ক্রিয়েট হচ্ছে। আমরা এখনো আরএম ঘোড়ায় যত কথা না বলি, আরএমজি সবার আগে চলে আসে। আরএমজি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা বলছি। আমার যদি ডিফারেন্ট স্কিল সেট লাগে, সবাই তো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করবে না এক্সপোর্টে। এখানে তো অন্য অনেক ইন্ডাস্ট্রি মানে গ্রো করতে লাগবে, যেমন লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর বলেন, আইসিটি সেক্টর বলেন। এখন আমি যদি খালি ঢাকা ভিত্তিক চিন্তা করি তাহলে একরকম হবে, কিন্তু পুরো বাংলাদেশকে, সমগ্র বাংলাদেশকে যখন চিন্তা করব, তখন কিন্তু আমার এসএমই লিঙ্কেজ পলিসি লাগবে। কারণ ছোট্ট যে ফার্ম, ও যখন ইকোনমিক জোনে সাপ্লাই করবে ধরেন একটা কম্পোনেন্ট, তখন কিন্তু একটা স্কিল সেট ডেভেলপ করতে লাগবে। যেমন সিএনসি মেশিন অপারেশন বলেন, একটা একটু হাই লেভেলের মেশিন, তারপর ধরেন সার্কিট ডিজাইনিং, তারপর ধরেন ইভেন গ্লাস ম্যানুফ্যাকচারিং এ আমি একটা সেলফোনের সামনের যে গ্লাস আছে, আমি সেলফোন ম্যানুফ্যাকচার করবো না, কিন্তু গ্লাসটা আউটসোর্স করে আমি একটা লোকাল ইন্ডাস্ট্রি থেকে আমি সাপ্লাই করব। তো তখন কিন্তু এখন যে সমস্যা যেটা আছে ওটা হলো যে ভ্যাট পলিসি। আমি যখন লোকাল ইন্ডাস্ট্রি থেকে ইকোনমিক জোনে অথবা ইপিজেড এ যখন সাপ্লাই করি, আমার ভ্যাট পে করে জিনিসটা নিতে লাগে।
কিন্তু ওখানে যারা সব ফ্যাক্টরিগুলো আছে ওনারা কিন্তু ডিউটি ফ্রি বাইরে থেকে নিয়ে আসতে পারে। তো এটার জন্যই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের একটা লিঙ্কেজ পলিসি লাগবে ডাইভার্সিফিকেশনের জন্য, যেখানে নতুন স্কিল সেট, এই যে বেকারত্বের যে কথা বলছি, যারা শিক্ষিত বেকার ওনারা কই কাজ করবে, ওনারা তো আপনার ম্যানুয়াল লেবার করবে না। তো ওনারা তো ওনাদের কথা চিন্তা করে কিন্তু আমার এইসব ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতে লাগবে। এন্ড দিস ইজ ভেরি পসিবল, এটা খুবই পসিবল এইখান থেকে বের হয়ে আসা, যদি আমরা লিঙ্কেজ পলিসিটা করতে পারি। নিশ্চয়ই। তো সেক্ষেত্রে অটোমেশনের সাথে আগামী দিনের যে চ্যালেঞ্জ, অটোমেশনের প্রতি যে নির্ভরতা বাড়ছে, সেক্ষেত্রে কাজের ঝুঁকিটা সমন্বয় কিভাবে হতে পারে? অটোমেশন কিন্তু একটা জিনিস হলো কি, যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা আছে ওখানে সার্ভিস, বেশিরভাগ কিন্তু সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। আমরা কিন্তু এখনো কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং বেসড ইকোনমি এখনো, মানে আমরা ওদিকে যাচ্ছি, অ্যাগ্রো থেকে আমরা ম্যানুফ্যাকচারিং এ গেছি। তো ম্যানুফ্যাকচারিং যেটা আছে যে আমরা যতই অটোমেশনের কথা বলি, ওই গার্মেন্টস প্রোডাক্টটা কিন্তু বাইরের দেশ থেকে কি জন্য বাংলাদেশে আসে, কারণ ওই হিউম্যান টাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু কতগুলো প্রসেস আছে, আপনি কিন্তু হিউম্যান টাচই করতে পারবেন না। হ্যাঁ, আপনি অটোমেশন যেমন মেকানাইজেশন বলেন, এগ্রিকালচারে যেমন ধান কাটতে আগে আমার 10টা লোক লাগতো, এখন কিন্তু একটা মেশিন দিয়ে 10 জনের কাজ করছি আমি। ওখানে সমস্যা হবে, ওখানে ওটার জন্যই যেমন আপনার ভোকেশনাল ট্রেনিং, রিস্কিলিং কিন্তু এখন একটা বড় একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে, যেখানে সরকার কাজ করছে, আমরাও কাজ করছি। আমরা যেটা করছি যে সাপ্লাই চেনে ওই সবাইকে ইন্টিগ্রেট করছি। তারপর সরকার যে এবার বাজেট একটা জিনিস করছে, ক্লাস্টার বেসড, ক্লাস্টার যেগুলো এসএমই ক্লাস্টার আছে ওদিকে কিন্তু ওনারা মনোযোগ দিচ্ছে। তো দিস ইজ দ্য রাইট ওয়ে। নিশ্চয়ই। জনাব শামসুল মাহমুদ, ধন্যবাদ আপনার বিশ্লেষণের জন্য। আমরা সাইমা হক বিদেশে আমরা অনুষ্ঠান শেষ করব। একেবারেই সংক্ষেপে যদি আপনি বলেন যে এই ধরনের এই যে অটোমেশনের কথা শামসুল মাহমুদ বলছিলেন, এই অটোমেশনের ঝুঁকির কারণে 2025 সাল নাগাদ যে এত মানুষের কথা বলা হচ্ছে 8.5 কোটি, সেটি বাংলাদেশে তার প্রভাব কতটা হতে পারে? দেখুন, বাংলাদেশে পুরো বিষয়টা যেটা নির্ভর করবে সেটা হচ্ছে যে বাংলাদেশ কতটা আমরা আমাদের শ্রমিকদেরকে বা আমাদের যে তরুণদেরকে আমরা কতটা প্রশিক্ষণ দিতে পারবো, কতটা তৈরি করতে পারবো। সুতরাং গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এখনই আমাদের আসলে এই সমস্যাগুলোকে বা এই চ্যালেঞ্জগুলোকে মাথায় রেখে কাজে লাগাতে হবে, এবং সেটার জন্য আমাদের প্রশিক্ষণ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা, এবং এটার সাথে সাথে এই দুটো জিনিস যেমন জোর দিতে হবে, সেই সাথে সাথে যে যারা শিক্ষিত, যারা হচ্ছেন, যারা প্রশিক্ষণ পাচ্ছেন, তারা যাতে সঠিকভাবে সেটা কাজে লাগাতে পারে সেটা, এবং পুরো জিনিসটার মধ্যে একটা আধুনিকীকরণ আসাটা, এটা হচ্ছে সবচেয়ে জরুরি। কারণ আমাদের কিন্তু পুরনো যে কারিগরি প্রশিক্ষণ বা পুরনো শিক্ষা ব্যবস্থা, সেটাকে কিন্তু ঢেলে সাজানোর দরকার রয়েছে। এবং কোভিড কিন্তু আমাদের একটা শিক্ষা দিচ্ছে যে আমাদের যে আরো দ্রুত যে আগাতে হবে, সেটা কিন্তু কোভিড এর কারণে আমরা আরো বেশি বুঝতে পারছি। নিশ্চয়ই। আপনাদেরকে দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার মূল্যায়ন এবং বিশ্লেষণের জন্য, আমাদেরকে সময় দেবার জন্য। দর্শক, আমরা আজকের মতো বিদ সংলাপের অনুষ্ঠান এখানে শেষ করব। আসলে বিশ্ব এক নতুন বাস্তবতার মুখোমুখি। আমরা জানি যে সেই বাস্তবতায় নতুন দক্ষতা প্রয়োজন। আমরা আগামী দিনে নতুন অতিথির সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।